গোলের খেলা ফুটবল, কিন্তু তাই বলে 4 ম্যাচে 19 গোল হয়েছে গত দিনে। এটা একটা অবিশ্বাস্য বিষয়, কারণ এত বেশি গোল এবং ব্যবধানগুলো কি 7-1, 5-1, বিশাল বিশাল ব্যবধান। এর পাশাপাশি আজকে কিন্তু আরও একটা বড় ম্যাচ আছে, সেখানে বেলজিয়াম এবং মিশর মুখোমুখি হবে, একদিকে ডি ব্রুইনা, একদিকে মোহামেদ সালাহ। এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি গোলে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিবুল হাসান এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে প্রথমেই 4 ম্যাচে 19 গোল এবং স্কোর লাইন গতকাল জার্মানি ফিতাটা কেটে দিল 7-1 করে, এবং 7-1 স্কোর লাইনটা বোধহয় ওদের বেশি পছন্দ খুব সম্ভবত। এবং তারপরে সুইডেন 5-1 জিতলো, এবং মাঝখানে কিন্তু একটা বিউটিফুল ম্যাচ হয়েছে 2-2, যেটা নেদারল্যান্ডস এবং জাপান। সব মিলে কালকের খেলাগুলো কেমন উপভোগ করলেন? আসলে দেখেন, আমরা তো জার্মানির সাথে যে ম্যাচটা ছিল আপনার, ওই ম্যাচটা কিন্তু এক্সপেক্টিং রেজাল্ট, যে আমরা কিন্তু ভাবছিলাম যে এরকম একটা কিছু রেজাল্ট হতে পারে। তবে আমি কুরাসাওকে আপনার ধন্যবাদ দিব যে 35 মিনিটস, ফার্স্ট 35 মিনিটস কিন্তু আপনার 1-1 ছিল এবং তাদের ডিফেন্ডিংটা কিন্তু সলিড ডিফেন্ডিং ছিল। আপনার লো ব্লকগুলো চমৎকার ছিল। তো আমার কাছে তারপরের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিফেন্স ভাঙা শুরু করে, কারণ এটা তো সত্য যে জার্মানি কোয়ালিটি টিম, তারা একটা সময় না একটা সময় তাদের ডিফেন্সটা ভাঙবে। তো আলটিমেটলি কিন্তু 90 মিনিটস পরে কিন্তু সেই জিনিসটাই হয়েছে। মানে যখন ব্যবধান একবার গোল হওয়া শুরু হলো, তখন আর কুরাসাও সেখানে প্রতিরোধ, এবং তখন তারা আসলে ফার্স্ট ম্যাচের যে ইমোশন এবং তাদের যে তারা এমনি প্রশংসা পাচ্ছে, এক্সপেক্টিং ছিল যে তারা হারবে, কিন্তু কোন ব্যবধান হবে সেটা নিয়ে সেখানে 7-1 একটু বেশি হয়ে গেছে বিশ্বকাপ কনটেক্সট বিচারে, নাকি? না, সেটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার একটা সময় কিন্তু জার্মানির কাছে কিন্তু ব্রাজিলও 7 গোল খেয়েছিল, এটা 14 কথা বলছেন। তো সেই ক্ষেত্রে এটা নতুন টিম, এটা আসলে হতেই পারে। নেদারল্যান্ডস এবং জাপান, এটা তো একটু সারপ্রাইজিং ছিল, কারণ নেদারল্যান্ডসকে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। সেক্ষেত্রে জাপান দুবার পিছিয়ে পড়েছে এবং দুবারই তারা কামব্যাক করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এশিয়ান দলগুলো এবার কিন্তু দারুণ করছে সোফার। দেখেন, জাপান আমাদের এশিয়ার ভিতরে কিন্তু একটা বেস্ট টিম। তো নেদারল্যান্ডস যদিও র্যাঙ্কিং আগানো ছিল, বা নেদারল্যান্ডসে কিছু কোয়ালিটি প্লেয়ার আছে, হয়তো বা আমরা অনেকে ভাবছিলাম যে জাপানের থেকে নেদারল্যান্ড অনেক আগানো। তো আসলে দেখেন, দিন শেষে মাঠে যে দলটা বেটার পারফরমেন্স করে, তো আমার কাছে মনে হয় রেজাল্টটা আলটিমেটলি তার ঘরে যায়। আপনি দেখেন, 2বার কিন্তু আপনার গোল ব্যবধানে পিছিয়ে থেকেও কিন্তু তারা আবার কিন্তু কামব্যাক করেছে। তো তারা কিন্তু একটা মিনিটের জন্য কিন্তু হাল ছাড়েনি যে আমরা ম্যাচটা হেরে যাব বা হারতে পারি এরকম। তো তাদের মনোবলটা ছিল, তাদের জায়গাতে তাদের কমিটমেন্ট ছিল, এবং তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে আসলে বেস্ট ফুটবলটা দেওয়ার জন্য। আলটিমেটলি আপনার খেলার রেজাল্ট কিন্তু 2-2 সেটাই। এবং ইনফ্যাক্ট এই যে দুবার পিছিয়ে পড়ে যে ফিরে আসা, এটা একটা মানে এমন একটা ক্যারেক্টার শো করে, যেটা বড় টুর্নামেন্টে মানে যদি এগোতে চান আপনি, তাহলে এই ক্যারেক্টারটা তো খুব জরুরি। অফকোর্স, কারণ আপনার ম্যাচের ভিতরে আপনার যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আপনার গোল রিসিভ করতে পারেন, সেটা আসলে বাউন্স ব্যাক করাটা যদি আপনার প্লেয়ারদের ভিতরে যদি কমিটমেন্ট না থাকে, তাদের যদি ওই মনোবলের জায়গাটা না থাকে, তাহলে কিন্তু আসলে ডিফিকাল্ট। আমরা একটু আজকের ম্যাচ আলোচনা করি। এর মধ্যে স্পেন, এখন ম্যাচ চলছে এবং স্পেনও কিন্তু এবারের বিশ্বকাপে ধরা হচ্ছে অন্যতম ফেভারিট। যদিও ইয়ামাল, যিনি সবচেয়ে বড় তারকা হতে পারেন এবারের বিশ্বকাপে, তাকে স্টার্টিং 11-এ রাখা হয়নি। হয়তোবা যদি স্পেন গোল না পায় বা টেনশন তৈরি হয়, তখন ঠিকই আমার মনে হয় ইয়ামালকে আমরা দেখব। দেখেন, আপনার এই সময়টা যদি সুপারস্টার ধরা হয় বা ফিউচার যদি সুপারস্টার ধরা হয়, তাহলে কিন্তু এমএলএকে ধরতে হবে। তো ও ইনজুরিতে ছিল, তো কোচ স্টার্টিং 11-এ দেয়নি। আপনার ছোট টিমের সাথে খেলা, ওই ঝুঁকিটা হয়তো বা নেয়নি। এমনও হতে পারে যদি কোচ যদি মনে করে লাস্ট 10 থেকে 15 মিনিট এই সময়টা ওকে দিতে পারে, যেটা ও সেকেন্ড ম্যাচে হয়তো বা স্টার্টিংয়ে আসলে ওর কনফিডেন্টের জায়গাটা আসলে থাকবে। ডেফিনেটলি। রাত 1টার অপেক্ষায় নিশ্চয়ই আছেন, কারণ ডি ব্রুইনা এবং মোহামেদ সালাহ দুই দিকে খেলবেন। একদিকে বেলজিয়াম, তাদের গোল্ডেন প্রজন্মের কিন্তু এটা শেষ বিশ্বকাপ হবে। তারা 2022-এও দারুণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফিনিশ করতে পারেনি। এই ম্যাচটা কেমন হবে? আমার কাছে মনে হয় কম্পিটিটিভ হবে, অনেক বেশি কম্পিটিটিভ হবে। তবে আপনার মিশরকে কিন্তু আসলে এখানে আমি বলবো ওদের ডিফেন্ডিং থেকে শুরু করে আসলে সবাইকে কিন্তু এফোর্টটা দিতে হবে 100%, কারণ বেলজিয়াম অনেক স্ট্রং টিম, তারা ডেফিনেটলি চাইবে আসলে ডোমিনেট করার জন্য। তো মিশরও আপনার সালার মতো প্লেয়ার আছে, তো ও চাবে যে আসলে এই ওয়ার্ল্ড কাপে ওর যে পারফরমেন্স ক্লাব লেভেলে করে থাকে সেই পারফরমেন্স দেওয়ার জন্য। তো আসলে ফুটবলে সবই সম্ভব, যদি মিশরের জায়গা থেকে বেস্ট এফোর্ট দিতে পারে, তো হয়তো বা ভালো রেজাল্ট হতে পারে। ডেফিনেটলি। দু দলের র্যাঙ্কিংয়ের একটু পার্থক্য আছে, বেলজিয়াম 9 এবং মিশর 29, কিন্তু আমি সাইটগুলোতে দেখছিলাম, সেখানে কিন্তু বেশিরভাগ সাইট
মানে ফুটবল বিষয়ক সাইট যেগুলো, সেখানে কিন্তু এই ম্যাচটাকে 1-1 ড্র বলছে। তার মানে আমরা র্যাঙ্কিংয়ে যতই পার্থক্য দেখি না কেন, আমরা যে কথাটা বলছি যে এই ম্যাচটা আসলে কম্পিটিটিভ হবে মানেই হচ্ছে ড্রর চান্সটা বেড়ে যায়, তাই তো? এক্স্যাক্টলি। আপনার দেখেন, আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংটা ম্যাটার করে না, আপনার এই অন দ্য ফিল্ড তো ম্যাটার করেই না। এতটুকু ব্যবধান আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো ব্যবধান তৈরি করবে। তো ফুটবল মাঠে বা গেম টাইমে যে টিমটা আসলে অ্যাফোর্ড করবে বা ছোট ছোট এই সমস্ত ম্যাচে হয়তো বা ছোট ছোট চান্সে আসবে, সেইগুলো কিন্তু আসলে কাজে লাগাতে পারলে আপনার কিন্তু ম্যাচটা কিন্তু ওই পার্থক্যটা গড়ে দেবে। আজকে সকালের ম্যাচটা যদি আমরা ধরি, তাহলে সেইখানে দেখেন এইখানে টিউনিশিয়া এবং সুইডেনের ম্যাচ ছিল 5-1 যেটা হয়েছে। তো এখানে সুইডেন কিন্তু তাদের যে চান্সগুলো ক্রিয়েট করেছে সবগুলো কিন্তু ফিনিশ করেছে। তো এই জিনিসগুলো আসলে ফুটবলে আসলে মোমেন্টামগুলো আসলে চেঞ্জ করে ডেফিনেটলি। এবং ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে মানে তাদের পার্থক্য অন্য দলের সাথে এটাই যে ইউরোপিয়ান দলগুলো যে কম্পিটিটিভ ফুটবলটা খেলে, ফলে চান্স কাজে লাগানোর হারটা তাদের বেশি থাকে, আমরা যেটা দেখি। আমরা আগামীকাল সকালে একটা ম্যাচ আছে ইরানের, এবং সেই ম্যাচটা আসলে ফুটবলের চেয়েও অনেক বড় কিছু। কারণ আপনি জানেন ইরান ইউএসএ যুদ্ধ চলছে এবং সেটার একটা এখন শান্তি প্রক্রিয়ার দিকে যাচ্ছে। ইরানের অনেক মানে কর্মকর্তা Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed. বা টিমের অনেক মেম্বারকে কিন্তু ভিসা দেয়নি, এমন একটা পরিস্থিতিতে, যদিও প্রতিপক্ষ কিন্তু খুব স্ট্রং না, নিউজিল্যান্ড। আমার কাছে মনে হয় যে আসলে আপনার এই সময়টায় ওরা খুব টাফ টাইম ফেস করছে, কারণ ভিসা জটিলতা বা বিভিন্ন নানান ইস্যুজ আছে। তো এখান থেকে কিন্তু আসলে মনোবলটা আসলে ধরে রাখাটা অনেক কষ্টকর ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে এই টাফ টাইমটাতে যদি ওদের মনোবলটা ধরে রাখতে পারে বা ওদের যে ইউনিটিটা বা টিম বন্ডিংটা যদি আসলে রাখতে পারে, তো আমার কাছে মনে হয় এইখানে আমরা নিজেরাও চাইবো যে আসলে ওদের রেজাল্টটা আসলে পজিটিভ একটা রেজাল্ট। আমরা যে ম্যাচগুলোর কথা বললাম সেগুলোর একটা প্রিভিউ রিপোর্ট আছে। দর্শক, আমরা দুটো ম্যাচ নিয়ে কথা বলছিলাম। রাত 1টায় যেখানে বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর, এবং কাল সকালে সেখানে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আমরা এই দুটো ম্যাচের প্রিভিউ দেখব। ইউরোপিয়ান পাওয়ার হাউস বেলজিয়াম, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনারা ভয়ের কারণ হতে পারে যে কোনো প্রতিপক্ষের। চোট কাটিয়ে ঝরঝরে অভিজ্ঞ রোমেলু লুকাকু, তাছাড়া ওনানো ক্যাটেলিয়াররা সেরা অর্জনে চোখ রাখছেন। শক্তির জানান আগেই দিয়ে রেখেছে উয়েফা রেড ডেভিলরা। গোলবার রক্ষায় থিভো কর্তোয়াকে ডিঙানো চ্যালেঞ্জিং নিশ্চয়ই। কোনো জাতীয় দলের কোচের জন্য সবচেয়ে আরাধ্যের বিষয় বিশ্বকাপ খেলা। সবটুকু উজাড় করে খেলতে চায়, ভালো শুরুর ওপর জোর দিতে চায়। এদিকে বেলজিয়ামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিশর। দলে তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকে নিয়ে কৌতূহল থাকবে ফুটবল বিশ্বের। সেরা পারফরমেন্সে মুখিয়ে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আক্রমণে তার সঙ্গী ওমর মারমুশ, আক্তাই আবদাল্লাহ। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ হোসাম হাসান। বেলজিয়াম দলটি অসাধারণ, তারকা ভরা। এই দলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সারা বিশ্ব জানে ওদের সামর্থ্য সম্পর্কে। তবে আমাদের এই দলটি সোনালী প্রজন্মের। বিশ্বকাপে এবার নানা কারণে বিশেষ আলোচনায় ও নজরে থাকবে ইরান। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের বিষয়টি আসছে ঘুরে ফিরে। গ্রুপ পর্বে ইরানের 3 ম্যাচই মার্কিন ভেন্যুতে। খেলার জন্য 24 ঘণ্টার প্রবেশের অনুমতি। তবে দুদেশের শান্তি চুক্তির খবর স্বস্তি বাড়াবে। নানা নিয়মের বেড়াজালে থেকেও বিশ্বকে সেরা পারফরমেন্স দেখাতে তৈরি ইরান। ফুটবল বিভিন্ন জাতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করে। জয় পরাজয় আলাদা বিষয়, খেলাটাই আনন্দের। যে পরিস্থিতি আমাদের জন্য তৈরি করা হয়েছে সেটা আমাদের মনোযোগে ব্যাঘাত তৈরি করেছে। শক্তি দুর্বলতার বিচারে ইরান থেকে ঢের পিছিয়ে র্যাঙ্কিংয়ে 85 নম্বরে থাকা নিউজিল্যান্ড 16 বছর পর আবারও বিশ্ব আসরে খেলছে। ইরানের ভূরাজনৈতিক টানাপোড়েনের সুযোগ নিতে পারে নিউজিল্যান্ড। জেসি ল্যান্ডল, বেন ওয়েন, ক্রিস উডরাও নিজেদের দিনে অপ্রতিরোধ হওয়ার ক্ষমতা রাখেন। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যেটা আমরা প্রিভিউ রিপোর্ট দেখছিলাম, এই ফাঁকে আপনাদের একটা আপডেট জানিয়ে রাখি। এখনও কিন্তু কেপ ভার্দে স্পেনকে আটকে রেখেছে, মানে গোলশূন্য আছে। এটা একটা বড় নিউজ। আশরাফুল ইসলাম রানা, যেটা আমরা বলছিলাম, যেটা কুরাসাও পারে নাই, কেপ ভার্দে কিন্তু সেই পরীক্ষাটা নিচ্ছে স্পেনের। না, আসলে দেখেন, এটা তো আসলে আমরা যদি বলি আমাদের জায়গা থেকে এই সময়টুকু আসলে আটকে রাখা কিন্তু আসলে টাফ। কারণ ডেফিনেটলি আপনার স্পেনকে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট হট ফেভারিট হিসেবে আমরা ধরে নিয়েছি এবং আমরা জানি, কারণ স্পেনের কোয়ালিটি প্লেয়ার আছে,
তো ওরা আসলে ওরা জানে আসলে ম্যাচটা আসলে কীভাবে বের করতে হয়। তো আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি বা খেলার আপডেট যতটুকু আমাদের কাছে এসেছে তো ততটুকুতে কিন্তু বল পজিশন কিন্তু স্পেনের কিন্তু আপনার আমরা যদি দেখি মানে 70-30 এরকম কোয়েশনস আছে। তো আমার কাছে মনে হয় যে স্কোরটা দিন শেষে আসলে বড় ব্যাপার। যদি ওরা আরেকটু আর্লি স্কোর করতে পারে, যদি বা স্কোর খুব দ্রুত যদি স্কোরটা করতে পারে, তাহলে কিন্তু এখানে ব্যবধান করা সম্ভব। আচ্ছা, স্পেন কোনো দলের সঙ্গে খেলেছে এমন কোনো ম্যাচে স্পেনের বল পজিশন কি আপনি কম পেয়েছেন কখনো? না, আসলে দেখেন ওয়ার্ল্ড ফুটবলে সবসময় দেখা যায় যে স্পেন কিন্তু বল পজিশন অলওয়েজ সবার থেকে বেটার থাকে, কারণ ওরা একবারে লো বিল্ড আপ করে নিচে থেকে একবারে অপোনেন্ট বক্স পর্যন্ত কিন্তু ওরা কিন্তু অনেক সময় কাজের কাজটা কম হয়। টিকি টাকা ফুটবল কিন্তু ফাইনাল যে গোল আদায় করা সেই জায়গাটা কিন্তু আসলে মিচিং আছে। ইনফ্যাক্ট আপনি যদি 2010-এর কথা মনে করেন, যেটা তাদের একমাত্র বিশ্বকাপ জয়, সেবার কিন্তু কোনো বিশ্বকাপ জয়ী দল সবচেয়ে কম গোল করে মানে জয়ী হয়েছিল এবং তাদের ফলস নাম্বার 9 অনেক আলাপ হয়েছিল, কিন্তু তখন মূল স্ট্রাইকার ছিল না এরকম। ফলে স্পেন আসলে এই বাধাটা নিশ্চয়ই, আরও খেলার অনেক সময় বাকি আছে, তারা নিশ্চয়ই এটা কাটিয়ে উঠবে। আমরা ইরানের প্রসঙ্গে ছিলাম যে ইরান নিউজিল্যান্ডের সঙ্গে, যদিও আমরা বলি র্যাঙ্কিং অনেক বড় বিষয় না, তারপর নিউজিল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে 85 এবং ইরান কিন্তু 20 নম্বরে। ফলে একটাখানে তো স্পষ্ট একটা ব্যবধান আছে। দেখেন র্যাঙ্কিং কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা গড়ে দেয়, কারণ আপনার যদি ডিফারেন্সটা আপনার অনেক বেশি বড় হয় তাহলে কিন্তু মেন্টাল কিন্তু একটা প্রেশার কিন্তু থাকে যে সমস্ত টিমগুলো আসলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। আমি যদি ভুল না বলি, এই ওয়ার্ল্ড কাপে 85 নম্বর র্যাঙ্কিং মানে একদম সবচেয়ে শেষ দল। তো সেইখানে কিন্তু এই মেন্টাল প্রেশারটা থাকবে, কারণ নিউজিল্যান্ড যখন মাঠে নামবে ডেফিনেটলি ইরানকে কিন্তু আপনার ওই রেসপেক্টটা দিয়েই নামবে। তো আমার কাছে মনে হয় সেইখানে যখন এই প্রেশারটা থাকবে, তো ওই প্রেশারের থেকে অনেক সময় কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে। তো আমার কাছে মনে হয় ওই ভুল থেকে ইরান হয়তো বা আপনার অপরচুনিটিটা কাজে লাগাইতে পারে। তো আমরা অবশ্যই আশাবাদী যে ইরান এই ম্যাচটাতে আসলে জয়লাভ করবে। ইরানের খেলাগুলো সব যুক্তরাষ্ট্রে, কিন্তু আপনি মানে যে রাজনৈতিক সংকট ছিল সেই কারণে কিন্তু তারা মেক্সিকোতে অনুশীলন করেছে এবং তারা ম্যাচ খেলে খেলে আবার মেক্সিকোতে ব্যাক করবে। এটা তো মানে অ্যাজ এ ফুটবলার আপনি নিজেও যখন ম্যাচ খেলেছেন, যদি কোনো ডিস্টারবেন্স থাকে, আমরা মাঝে মাঝে কিন্তু দেখি যে ভারতের মাটিতে খেলতে গেলে অনেক সময় প্র্যাকটিস ভেন্যু ঠিক মতো দেয় না, এরকম ঘটনা ঘটেছে এবং আলোচনাও হয়েছে। ফলে এই জায়গাটা তো ইরানের জন্য চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। একটু ডিস্টার্বিং এই মেক্সিকো থেকে এসে ম্যাচ খেলা বারবার। না, অবশ্যই দেখেন আমি যে ভেন্যুতে ম্যাচ খেলবো বা যে ওয়েদারে ম্যাচ খেলবো, ওইখানে আমি যদি ট্রেনিং ফ্যাসিলিটিস বা আদার ফ্যাসিলিটিস যদি একটা দুটো দিন কাটানোর সুযোগ যদি হয়, হাইয়েস্ট লেভেলে যদি না পাই, সেখানে কিন্তু মেন্টালি ডিস্টার্ব কিন্তু অফিসিয়াল টু প্লেয়ার পর্যন্ত সবার কাছে থাকে। তো এইটা আবার একটা জার্নির একটা ব্যাপার আছে। তারপর নিজেদের আসলে মনোযোগ, এইখানে কিন্তু মনোযোগের একটা ঘাটতিও দেখা যাবে, যে কারণ ওরা কিন্তু অনেক জিনিস আসলে এখানে চিন্তা করবে। আসলে নেগেটিভিটি যদি একবার যদি পেয়ে বসে তাহলে কিন্তু আসলে ডিফিকাল্ট এখানে। ডেফিনেটলি ইরান কিছু ইনজুরি সমস্যা আছে, আলী রেজা, তোরাবি দুজন ইনজুরিতে আছে। এখন ইনজুরি সমস্যা অনেক দলেই টুকটাক আছে এবং সেটা মনে হয় যখন বিশ্বকাপ এগোতে থাকবে আরও বাড়বে। এগুলো তো টিমের ভারসাম্য নিয়েই তো সবাই আসে। ফাইনালি ইনজুরি সমস্যা কি খুব ম্যাটার করে? মানে কোচের স্ট্র্যাটেজি তো এখানে কাভার করেই দেয় সব কিছু মিলিয়ে। অ্যাকচুয়ালি দেখেন, আপনার প্রত্যেকটা টিমেই কিন্তু কিছু কি প্লেয়ার আছে যারা টিমের লিডিং রোলে থাকে। তো তাদের ভিতরে যদি আসলে কেউ মিসিং হয়, এটা কিন্তু কোচের জন্য বা ওই টিমের জন্য ভাবনার বিষয়। তো আমরা জানি যে এই ওয়ার্ল্ড কাপটা আপনার লম্বা সময় হবে, তো সেইখানে আপনার এই 104টা ম্যাচ, তো সেই ক্ষেত্রে ইনজুরির প্রবণতা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু থাকবে, কারণ অনেকগুলো ম্যাচ খেলা হবে। তো সেই ক্ষেত্রে আপনার কোচের হয়তো বা একটা প্ল্যান তো অবশ্যই থাকবে যে ছোট ছোট ম্যাচ বা কিছু ম্যাচ হয়তো বা প্লেয়ারদের রেস্ট দিয়ে খেলানো বা চেঞ্জিংয়ে খেলানো, এরকম প্রবণতা থাকবে। তো অবশ্যই তারা এই জিনিসগুলো ভাবছে বা এটা আসলে ম্যানেজ করার দায়িত্ব আসলে তাদের। তবে ইনজুরিটা কিন্তু যে ইম্পর্টেন্ট প্লেয়ার, যে কথা বলছিলেন আর কি, ইম্পর্টেন্ট প্লেয়ার যেগুলো আছে তারা যদি একবার ইনজুরিতে পড়ে তাহলে কিন্তু টিমের জন্য একটা ভাবনার বিষয়। তবে এই ক্ষেত্রে একটা বিষয় এবার ফিফা সহজ করেছে, যে এবার 2 দফায় কার্ড ক্যারি করবে না, মানে গ্রুপ পর্ব থেকে পরের দফায় ক্যারি করবে না। এবং সেখানে আপনি জানেন যে 32-র একটা নকআউট, 16-এর একটা নকআউট, 2টা নকআউট আছে। কোয়ার্টারে যে আবার সেটা ভ্যালিড হবে না, ফলে 2টো স্ল্যাব আছে। তো কার্ডের জন্য নিষেধাজ্ঞা ক্যারি না হলে অ্যাভেলেবেল প্লেয়ার সংখ্যা বেড়ে যাবে।
সেটা 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 ঠিক আছে, কিন্তু Injury হলে তো কোনো কথা নেই, সেটা আপনার আলাদা এইখানে যে রুলস ওনারা নতুনভাবে সেট করেছে, এইখানে কিন্তু অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে প্লেয়ারদের। আর তাছাড়া আমরা জানি, দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে টোটাল টুর্নামেন্টে আমাদের চারটা রেড কার্ডের, এবার 3টা দিয়ে শুরু হয়েছে ফার্স্ট 3টা দিয়ে কিন্তু শুরু হয়েছে। তো আমার কাছে মনে হয় এই রুলসের কারণে রেফারি অনেক টাইট থাকবে, ঠিক আছে, ছোট ছোট ফাউলগুলোতে কিন্তু উনি কার্ড শো করবে। তো সেই কিন্তু একটা ব্যাপার পজিটিভ, যেটা এই কার্ডগুলো মনে করেন আপনার সেকেন্ড রাউন্ডে আসলে ক্যারি করতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার, পজিটিভ জিনিস। তবে প্রথম দিন Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed. 3টা হওয়ার পরে ভাগ্যিস মানে আগের বিশ্বকাপের রেকর্ড যে এখনো পর্যন্ত ভেঙে যায়নি, সেটাই একটা বড় ব্যাপার। Right, অনেক right. ম্যাচে 3টা যখন হয়েই গেল। আমরা একটু আর্জেন্টিনা প্রসঙ্গে যেতে চাই, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন তারা এখনো মাঠে নামেনি। ইনফ্যাক্ট ফাইনালিস্ট ফ্রান্সও এখনো মাঠে নামেনি, দুটো বড় দল পেন্ডিং হয়ে আছে। 17 তারিখ সকালে, মানে পরশু সকালে হচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কি মনে হয়, মানে আর্জেন্টিনার শুরুটা কেমন হবে? আলজেরিয়া হচ্ছে প্রতিপক্ষ। আসলে দেখেন, আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো ওরা ডেফিনেটলি চাইবে যে এই ওয়ার্ল্ড কাপের আপনার ট্রফিটাও ওদের ঘরে থাকুক। কারণ দেখেন 86-এ যখন ওরা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 90-তে এসে কিন্তু ফাইনালে কোয়ালিফাই করার পর হেরে গিয়েছিল। তো ওরা চাইবে না সেটা পুনরাবৃত্তি ঘটানোর জন্য। তো অবশ্যই আর্জেন্টিনার জন্য বেস্ট উইশেস থাকবে। আর ফার্স্ট ম্যাচ স্টার্টটা অনেক গুরুত্বপূর্ণ। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু আপনার সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল। তো এই জন্য ওরা অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবে, ফার্স্ট ম্যাচের স্টার্টিংটাকে ওরা খুব গুরুত্ব সহকারে দেখবে। আর আর্জেন্টিনার প্লেয়ার যারা আছে, আসলে ওদের টিমের ইউনিটিটা অন্যরকম। ওরা একটা টিম হয়ে খেলার চেষ্টা করে। ওরা চিন্তা করে আসলে আর্জেন্টিনার থেকেও মেসিকে বড় কিছু, যে মেসির জন্য ফুটবল খেলে। আর একটা জিনিস, মেসি যদি মাঠের ভিতরে থাকে, মেসি কিন্তু মাঠের ভিতরে একজন কোচ হিসেবে কাজ করে। সেই মাঠের ভিতরে থেকে কিন্তু পজিটিভলি অনেক নির্দেশনা দেয়, যেটা মনে করেন আর্জেন্টিনাকে টিম জিততে অনেক সহায়তা করে। কোচ লিওনেল স্ক্যালোনির আরেকটা বড় বিষয় আছে। আমি যখন টিম স্টাডি করছিলাম, অনেক টিমে এরকম পাওয়া যায়, ধরেন মিডফিল্ডে 4 জন ফুটবলার অনেক বেশি ম্যাচ খেলেছে, বাকিরা হয়তো আন্ডার 10 ম্যাচ, কেউ 8 ম্যাচ 10 ম্যাচ এরকম খেলেছে। আপনি যখন আর্জেন্টিনায় যাবেন, আপনি মিডফিল্ডে যান, ফরওয়ার্ডে যান, ডিফেন্সে যান, সবাই ডাবল ডিজিটে ম্যাচ খেলা। তার মানে উনি অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে, মানে ম্যাচ সংখ্যা পাওয়ার দিকে সবাই কাছাকাছি আছেন। ফলে এটা তো একটা টিম ব্যালেন্সের খুব আদর্শ উদাহরণ মনে হয়। দেখেন, আসলে স্কেলানি এমন মাপের কোচ যে ওর ট্যাকটিক্সের সাথে যে সমস্ত প্লেয়ার যায়, ও কিন্তু তাদেরকেই কিন্তু টিমে কিন্তু স্কোয়াডে কিন্তু রেখেছে। আপনার একটা মজার ব্যাপার হচ্ছে, গত ওয়ার্ল্ড কাপে 17টা প্লেয়ার কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আছে, হ্যাঁ। এবং লাস্ট কোপা যেটা চ্যাম্পিয়ন হয়েছে, সেইখানকার প্লেয়ারগুলাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আছে। সো ও ব্যালেন্স করার চেষ্টা করে সবাইকে, কারণ আপনার রেস্ট, রিকভারি বা পারফরমেন্স এইগুলো ঠিক করতে গেলে যদি ব্যালেন্স করা যায়, সেটা টিমের জন্য কিন্তু খুব বড় একটা ব্যাপার, পজিটিভ ব্যাপার। তো আমার কাছে মনে হয় তাতে টিমের একটি স্পিরিট তৈরি হয়, প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা স্পিরিট তৈরি হয়, এবং তাদের কিন্তু রেসপন্সিবিলিটি তৈরি হয় যে আমাকে যে কোনো মুহূর্তে আমাকে চান্স দিবে কোচ, বা চান্স দিচ্ছে, তো আমার মাঠের ভিতরে আমার দায়িত্বটা নিতে হবে। ডেফিনেটলি। আমরা আগেই জানতাম যে নেইমার নামবে না প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে। আমরা ইয়ামালকে দেখলাম না 11-এ। মেসিকে কি আমরা 11-এ দেখবো না? সেখানেও একটা বাজি হবে যে একটু পরে আসবে, কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না, আমার কাছে সেটা মনে হয় না। মেসি ডেফিনেটলি স্টার্টিং 11-এ থাকবে এবং লিডিং রোলেই থাকবে। হ্যাঁ, এবং যেহেতু সে দলের ক্যাপ্টেন, মানে প্রথম ম্যাচে ওটা করা যায় না। তবে এমনিতে একটা কথা শুনি, আরেকজন যে বিগেস্ট স্টার, মেসির সঙ্গে যার নাম সবসময় উচ্চারণ হয়, ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল দলটা কিন্তু দারুণ, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোই বরং সেখানে, মানে আমি ঠিক বোঝা বলবো না, কিন্তু একটু ট্র্যাকের বাইরে, সে এখন অনুপ্রেরণার নাম। কিন্তু ওইভাবে কি ক্রিস্টিয়ানো রোনালদোর খুব রোল দেখেন পর্তুগাল এখনকার দলটায়? টু বি অনেস্ট, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু মানে আমার ফেভারিট প্লেয়ার, কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করি আমি। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর যে শেপটা ছিল, ওই শেপটা কিন্তু লাস্ট আপনার মিসিং হয়েছে কিছুদিন কিন্তু মিসিং। তো আমার কাছে যেমন মেসির টিমে যেমন মেন্টর হিসেবে কাজ করে, মেসিকে সবাই লিডার হিসেবে সবাই কিন্তু ওই রেসপেক্টটা দেয়। আমার কাছে মনে হয় বর্তমানে পর্তুগাল ক্রিস্টিয়ানোকে সেই জায়গাটা আসলে মিসিং আমার কাছে মনে হয়। আর ক্রিস্টিয়ানো রোনালদো ডেফিনেটলি আইকনিক প্লেয়ার। সো আসলে লিডিং রোলে থাকতে গেলে আসলে লিডিং পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে এইটা ওর ওয়ার্ল্ড কাপের চেষ্টা করার দায়িত্ব আমাদের। তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল।
আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শেষ Definitely, শেষ World Cup। শেষ ওর ক্যারিয়ারের শেষ ওয়ার্ল্ড কাপ। তো আমার কাছে মনে হয় ওর জায়গা থেকে যদি বেস্ট এফোর্টটা দিতে পারে তো সেই ক্ষেত্রে টিমই কিন্তু বেনিফিটেড হবে। ডেফিনেটলি, যদিও আমরা বললাম সবাই বলছি শেষ ওয়ার্ল্ড কাপ, কিন্তু তারা 40-41 বছর বয়সেও খেলা চালিয়ে যাচ্ছেন, যেটা একসময় ভাবা যেত না যে এই বয়সে খেলা চালিয়ে যাওয়া যায়। কে জানে 44-45 আবার দেখবো কিনা। আমরা একটু আজকের যে হাইলাইট ম্যাচ সবচাইতে, সেটা হচ্ছে বেলজিয়াম এবং মিশর, আমরা সেখানে আরেকবার ফিরে যেতে চাই। এখানেও কিন্তু আপনি দেখেন যে ডি ব্রুইনার যদি আপনি পিক টাইম ধরেন সেটা 2022-এ ছিল। আবার মোহামেদ সালাহ তিনি কিন্তু লিভারপুলে দীর্ঘ সময় ডোমিনেট করার পরে লিভারপুল ছেড়ে গেছেন, এখনও নতুন দলে যাননি। তার মানে দুজন বড় স্টারই কিন্তু তাদের এটা পিক সময়ের খেলা না, কিন্তু তারা স্টার। সো তাদের রোল কি হবে দুই দলের ক্ষেত্রে? না দেখেন, আসলে যারা স্টার প্লেয়ার টিমের তাদের কিন্তু আপনার অনেক রেসপন্সিবিলিটি আছে তাদের জায়গা থেকে, আর তারা দুইজনই দুই টিমের স্টার। তো আমার কাছে মনে হয় তারা তাদের যে টিম মেম্বাররা আছে তাদের জায়গা থেকে যদি বেস্ট পারফরমেন্সটা পায়, টিম মেম্বাররা কিন্তু তাদের রেসপন্সিবিলিটির জায়গাটা তৈরি হবে। তো আমি হোপফুলি আশা করব যে আপনার ওদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটা করুক, এবং যাতে টিম মেম্বাররা ওদের জায়গা থেকে একটা ইউনিট হিসেবে অ্যাফোর্ড করতে পারে, আমার কাছে সেটাই মনে হয়। তবে আমার কাছে মনে হয় যে সালার এখনও অনেক কিছু দেওয়ার আছে, তো তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করুক, এটাই আমি চাইবো। আপনি নিজে বাংলাদেশের টপ গোলকিপার ছিলেন, দলের নেতৃত্ব দিয়েছেন। এই ম্যাচের একজন গোলকিপারের নাম আলোচনায় আনতেই হবে, সেটা হচ্ছে থিবো কোর্তোয়া। বয়স হয়েছে বেশ, কিন্তু তারপরও তিনি সাম্প্রতিক সময়, যদি আমি গত 10 বছরের ফুটবলের কথা বলি, যে কয়জন গোলকিপারের নাম আসবে তার মধ্যে তার নামটা উপরের দিকেই থাকবে। ডেফিনেটলি কোর্তোয়ার জন্য আপনার শুভকামনা থাকা উচিত। না অবশ্যই, কারণ দেখেন আমরা যদি এই সময়ে আমরা যদি হাতে কোনো 4 থেকে 5টা গোলকিপার আমরা যদি কাউন্ট করি, কোর্তোয়াকে কিন্তু আপনাকে ওই ইসের ভিতরে রাখতে হবে। তো ওর কিন্তু ওর টিমে ওর ভূমিকা অনেক, লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু অনেক ওয়ার্ল্ড ক্লাস সেভ ছিল। ওর ক্লাবগুলোতে দেখেন, রিসেন্ট ওর পারফরমেন্স দেখেন। তো ও বেলজিয়ামে যেহেতু গোলকিপার রোলটা খুবই ইম্পর্টেন্ট রোল, একটা সেন্সিটিভ জায়গা, তো ওর জায়গা থেকে তো এটা আমি আত্মবিশ্বাসী যে ওর জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটা করবে। অন্যবারের তুলনায় এবার একটা করে নকআউট ম্যাচ বেড়ে গেছে, এবং আপনি জানেন গ্রুপের থার্ড টিমও অনেকে উঠবে, কারণ এবার যেহেতু আগে ছিল কি 8টা গ্রুপ হতো, হিসাবটা খুব বরাবর ছিল, এবার 12টা গ্রুপ। ফলে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ যাবে, থার্ড প্লেস আরেকটা দল যাবে। ফলে এবার তো গ্রুপ পর্বের হিসাব নিকাশ বা কোচদের যে কাগজে কলমের কাজ, সেগুলো অন্য বিশ্বকাপের চেয়ে অনেক বেশি আসলে এবার। না রাইট, আপনার দেখেন, আপনার যেহেতু এইবার ম্যাচ অনেক, তো আমরা যদি আবার এইটাও চিন্তা করি যে অন্য সময়ে যে ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো নিয়েও যে উত্তেজনা ছিল, এইবার কিন্তু খানিকটা হলেও কম, কারণ এইবার কিন্তু ওপেন চান্স আছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টিমের জন্য। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা গ্রুপ স্টেজে হয়তোবা কিছু কিছু ম্যাচ, যেমন ব্রাজিল মরক্কো ছিল, আজকে যেমন আপনার মিশরের সাথে আপনার বেলজিয়ামের গেম আছে, তো এরকম হয়তো 2-1টা এরকম মনে করেন আপনার বড় টিমের এবং সেভাবে বড় ম্যাচ আর নাই। তো সেই ক্ষেত্রে মনে করেন আমরা হয়তোবা আপনার সেকেন্ড রাউন্ডে গিয়ে হয়তোবা আমরা আরেকটু বেটার কম্পিটিশনটা আসলে দেখতে পারবো। এবং সেই কথাটাই বলছিলাম যে বিশ্বকাপ জিততে গেলে অন্যবার যে কয়টা ম্যাচ খেলা লাগতো, এবার একটা বেশি লাগবে, কারণ আপনি 32 থেকে 16তে যাবে, 16 থেকে 8-এ যাবে, আগে তো সরাসরি 16তে যেত। এবং এই 32-র যে হিসাব আপনি দেখেন, ব্রাজিল এবং মরক্কো যে গ্রুপে, তারা ধরলাম আমি যদি গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ এই দুই দলই হবে, যেই হোক না কেন, উল্টো দিকে কিন্তু আপনার নেদারল্যান্ডস এবং জাপান, এবং তারা যে ম্যাচ দেখিয়েছে তাতে আমি তো দেখি যে ব্রাজিলের জন্য অনেক বড় একটা শখ হয়তো অপেক্ষা করছে যদি 32-এ তাদের এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। না অবশ্যই, কারণ আমি জানি না আসলে মানে ম্যাচটা আসলে কেমন হবে, তবে সবাই তো সবার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিবে, যেহেতু নকআউটের হিসাব নিকাশ আলাদা, অন্যরকম থাকে, এবং টিমে প্লেয়ারদের কিন্তু মেন্টাল স্ট্রেংথটাও কিন্তু ডেভেলপ করে ওই লেভেলে যে নকআউট স্টেজ আমি যদি হেরে যাই তো ওয়ার্ল্ড কাপ থেকে বাদ। তো সবাই চায় আসলে ওই জায়গা থেকে বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। তো দিন শেষে আসলে ওই যেটা বলছিলাম যে আসলে মাঠে যদি ফুটবলটাকে আসলে বেটার ওয়েতে যদি আমরা খেলতে পারি, তাহলে রেজাল্ট কিন্তু আসলে আলটিমেটলি তার ঘরে যায়। তো ওইখানে গেলে আপনার যদি ব্রাজিল বা জাপান বা নেদারল্যান্ড যদি মরক্কোর সাথে ম্যাচ হয়, এটা কিন্তু আপনাকে 50-50 কাউন্ট করে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আশরাফুল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য। জি ধন্যবাদ আপনাকে।
দর্শক, বিশ্বকাপ কিন্তু আস্তে আস্তে জমে উঠছে, কারণ যেমনটা আমরা বলছিলাম আর্জেন্টিনা এবং ফ্রান্স মাঠে নামলেই পুরোপুরি পূর্ণতা পেয়ে যাবে এবং আজকে বড় বড় সব ম্যাচ আছে, আপনারা নিশ্চয়ই ম্যাচ দেখবেন এবং আগামীকাল গোল অনুষ্ঠানে নতুন আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।